আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইতিমধ্যে তোমরা আমার পূর্বের দুইটা ভিডিওতে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন পেয়েছো। তো বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমি তোমাদের প্রথম পৃষ্ঠায় দিয়ে দিয়েছি। তোমরা যারা স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে, অথবা ভিডিওটা পজ করে তোমরা খাতায় উঠিয়ে নিয়ে ওই ভিডিওটার সাথে মিলিয়ে তোমরা পড়তে পারো। তারপরে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্নেরও সব উত্তর দিয়ে দেওয়া হয়েছে, কবিতাংশ, গদ্যাংশ, এবং সর্বশেষ যে বিষয়টা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে। অতএব কারো যদি গাইড না থাকে তোমরা সবাই কিন্তু এই একটা ভিডিও দিয়ে কিন্তু সমস্ত কিছু কভার করতে পারবা। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অনুগ্রহ করে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও এবং ভাইয়ের চ্যানেলটা একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দাও যে ভিডিওটা কেমন হয়েছে, আর হচ্ছে সামনে তোমাদের জন্য আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে পারি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, এটা দেখো তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এখানে ক, খ, গ, ঘ দেওয়া রয়েছে। তো চলো এটার আমরা উত্তর খুঁজে বের করি। তো 1 নম্বর উত্তর দেওয়া হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শ্রেষ্ঠ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। খ নম্বরে দেওয়া হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পর মানুষের প্রতি প্রেম ও পুণ্যে উদ্ভাসিত এবং মনুষ্যত্ব প্রদর্শনই হলো সুমহান প্রতিশোধ। তো ক, খ এখান থেকে নিয়ে নিবা খুব সুন্দরভাবে। তারপরে দেখো গ নম্বর এখানে তোমরা দেওয়া হয়েছে। যাদের হচ্ছে ভিডিওটা দেখে দেখে পড়তে অসুবিধা হবে তারা হচ্ছে ভিডিওটা পজ করে তোমরা খাতায় লিখে নিতে পারো। ক, খ, গ না লিখলেও ক, খ তোমরা খাতায় লিখে নিতে পারো, তারপর তোমরা হচ্ছে ভালোভাবে পড়তে পারো। তো দেখো এখানে গড় অ্যান্সারও দেওয়া হয়েছে। তো এর বাকিটুক আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে দিচ্ছি। তো দেখো এখানে হচ্ছে তার বাকিটুক তোমরা দেখতে পাচ্ছ। নূহ আলাইহিস সালামের যে গ নম্বরে যে শেষে উত্তরটা দিয়েছে, সত্য প্রতিষ্ঠায় দৃঢ়তা, তার অজস্র চারিত্রিক গুণের যে কথা এখানে বলা হয়েছে। তো আশা করি তোমরা উদ্দীপক অনুসারেই তোমরা খুব ভালোভাবে এটা উত্তর করতে পারবা। তারপরে তোমরা দেখো যে এখানে হচ্ছে ঘ নম্বর বলা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালামের চরিত্রে অধিকতর সহনশীলতা ও ক্ষমাশীলতা যুক্ত হলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতা ও ক্ষমাশীলতার গুণে গুণান্বিত হতে পারতেন। তো এটার কয়েকটা পয়েন্ট তোমরা এখান থেকে সুন্দরভাবে এটা উঠিয়ে নিবা। দেখো এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া রয়েছে, এটা খুব ভালোভাবে তোমরা পড়বা। বুঝতে পেরেছ? তো চলো এবার হচ্ছে এর বাকিটুক। তো তোমরা যারা ভিডিওটা দেখে একটু উপকৃত হচ্ছ সবাই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটা করে লাইক করে কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে সহনশীলতা ও ক্ষমাশীলতার অপূর্ব সংশ্লিষ্ট সংমিশ্রণ যে ঘটেছিল, এটা হচ্ছে ঘয়ের শেষের টুক। তারপরে দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই। তো এটা হচ্ছে তোমাদের একটা উদ্দীপক দেওয়া রয়েছে নিম গাছের, যে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী দেশের সে যা আশা। এইখানে যে তোমাদের সুন্দর করে একটা হচ্ছে উদ্দীপক দেওয়া রয়েছে, ব্রত তাহার পরের হিত সুখ নাহি চাই নিজে, রৌদ্র দাহে শুকাই তনু মেঘের জলে ভিজে। তো এটার উত্তর দেখো ক নম্বর দেওয়া রয়েছে, যে নিম গাছ গল্পটি বনফুলের অদৃশ্যলোক গ্রন্থের অন্তর্ভুক্ত। তারপর ক নম্বর উত্তর তোমরা পেলে। তারপর খ নম্বর দেখো এখানে বলা হয়েছে, খুব সুন্দরভাবে উত্তর দিয়ে দেওয়া হয়েছে, কবিরাজরা চিকিৎসকের কাজে নিম গাছকে বিভিন্নভাবে ব্যবহার করে। তো তোমরা সুন্দরভাবে এটা খাতায় উঠিয়ে নিবা প্রিয় বন্ধুরা। তো তারপরে দেখো গ নম্বর এখানে তোমাদের জন্য খুব সুন্দরভাবে ছবি উঠেছি। যারা হচ্ছে একটু ঘোলা দেখতে পারবা তোমরা তোমাদের রেজলিউশনটা একটু বাড়াই নিবা। চ্যানেল সেটিংসে যে অ্যাডভান্সে ক্লিক করে তোমরা হচ্ছে 720 অথবা 440 480 দিয়ে তোমরা এটা দেখলে হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবা। আর যদি তোমাদের 360 থাকে তাহলে কিন্তু তোমরা অস্পষ্ট দেখতে পাবা। তো তারপরে চলো এটা হচ্ছে তার বাকি অংশ। তো এখানে বলা হয়েছে, উদ্দীপকের চাষা অন্যের কল্যাণ সাধন করে, নিজের কষ্টের কথা ভাবে না। তো তোমরা জানোই যে কীভাবে গ ঘ লিখতে হয়, ওইভাবে সুন্দর করে লিখবা। তারপর এখানে ঘ নম্বরের উত্তরটা দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে, উদ্দীপকটি নিমগাছ গল্পের মূল ভাবকে অনেকাংশে ধারণ করেছে। তো তোমরা যদি গল্পটা ভালোভাবে পড়ো তো তোমরা আরামসে হচ্ছে গ এবং ঘ উভয়টা কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারবা। তো এটা হচ্ছে তোমাদের ঘ এর শেষের যে অংশটা, সেটা তোমরা ভিডিওটা পজ করেও সুন্দরভাবে লিখতে পারো, অথবা তোমরা হচ্ছে যাদের গাইড রয়েছে তারা আলফাদা গাইড থেকে তোমরা এটা বের করে পড়তে পারো। তো এখানে বলা হয়েছে 2টা প্যারা তোমরা এটা সুন্দর করে খাতায় লিখবে অথবা পড়বা। তো তারপরে দেখো তোমাদের একটা প্রশ্ন এখানে বলা হয়েছে যে চণ্ডাল শব্দের অর্থ কী, সৃজনশীল প্রশ্ন। আবার খ নম্বরে বলা হয়েছে কিসের লজ্জা কিসের ক্লেশ, বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে।
তারপরে বলা হয়েছে উপেক্ষিত শক্তির উদ্ভাবন, এবং ঘ নম্বরে বলা হয়েছে সুজা মিয়ার কর্মকাণ্ডে উপেক্ষিত শক্তির উদ্ভাবন প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষায় প্রতিফলন ঘটেছে। তো চলো এই প্রশ্নের হচ্ছে আমরা সৃজনশীল সলভ করি এবং তোমাদের উত্তরগুলো দেখাই। তো এখানে দেখো 4 নম্বর প্রশ্নের ক উত্তর দেওয়া হয়েছে চণ্ডাল শব্দের অর্থ কী? চণ্ডাল শব্দের অর্থ চারাল, হিন্দু বর্ণ অবস্থায় নিম্ন বর্ণের লোক। তো বুঝতে পেরেছ? তো খ নম্বরে দেখো কিসের লজ্জা কিসের ক্লেশ বলতে সমাজের তথাকথিত ছোট লোকদের ভালোবাসায় লজ্জার কিছু নেই এ কথা বোঝানো হয়েছে। আশা করি তোমরা দুইটা প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছ। তো গ নম্বর দেখো উপেক্ষিত শক্তির উদ্ভাবন প্রবন্ধে সমাজের নিচু শ্রেণীর লোকের সাদৃশ্য সুলতান নাগরের মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। তো প্রিয় বন্ধুরা, যারা হচ্ছে ভিডিওটা দেখছো, আমার যারা নিয়মিত ভিডিও দেখো, তারা সবাই কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে। আর হচ্ছে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের জন্য মনের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি হচ্ছে অল করে রাখবা, যাতে যে কোনো ভিডিওতে তোমরা সবার আগে দেখতে পারো এবং হচ্ছে কোনো ভিডিও যাতে মিস না হয়। তো প্রিয় বন্ধুরা দেখো, এটা হচ্ছে ঘ নম্বরের অ্যান্সারটা খুব ভালোভাবে তোমরা পড়বা এখান থেকে। তারপরে দেখো তোমাদেরকে হচ্ছে ঘয়ের যে শেষের অংশটা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। 2-3টা প্যারা করে তোমরা লিখবে, বুঝতে পেরেছো? ঘ নাম্বার মানে প্রথমে 2-4 প্যারা এরকম 3-4 পৃষ্ঠা ভেবে লিখলে আশা করি তোমরা ভালো নাম্বার পাবা। এখানে দেখো যে ডট দিয়ে লিখছে না, যে উদ্দীপকে দেখা যায় এটা একটা প্যারা, তারপর দেখা যায় উপেক্ষিত এটা একটা প্যারা। তো সৃজনশীল শেষ। তো চলো এখন আমরা হচ্ছে কবিতাংশ থেকে 2টি সলভ করে দেই এবং তোমাদেরকেও হচ্ছে উত্তরটা দেখাই। তো এখানে প্রথমে বলা হয়েছে যে কি ছাই হয়ে গিয়েছে, তারপর পৃথিবীর এইসব গল্প বেঁচে থাকে রবে চিরকাল। তারপরে গ নম্বর বলা হয়েছে উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কী ব্যাখ্যা করো। তার ঘ নম্বর বলেছে কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো চলো উত্তরটা দেখা যাক। তো এখানে উত্তরটা দেওয়া হয়েছে সেই দিন এই মাঠ কবিতা মতে বেবিলন ছাই হয়ে গিয়েছে। কি ছাই হয়ে গিয়েছে? বেবিলন ছাই হয়ে গিয়েছে। তারপরে খ নম্বর দেখো পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি পৃথিবীর চিরসজীবতা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের নিত্যতাকে বুঝিয়েছেন। তো আশা করি বুঝতে পেরেছ। তারপর প্রিয় বন্ধুরা, তোমরা হচ্ছে গ নম্বরের দিকে একটু খেয়াল করো। গ নম্বরে উদ্দীপকের প্রকৃতি চিরকালই নানা রূপে রসে গন্ধে বর্ণে বিরাজমান থাকে। তো এই অনুভূতির সঙ্গে কবিতার পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল উক্তিটি সাদৃশ্য রয়েছে। তোমরা যদি প্রথম লাইনেই গড় এভাবে লেখো, তাহলে যারা খাতা দেখবে তারা কিন্তু প্রথমেই জিনিসটা বুঝতে পারবে যে না, তুমি উত্তরটা জানো এবং সুন্দরভাবে লিখবা। তো এই জন্য প্রথমেই হিন্টস দিয়ে দিবা। তারপরে ঘ নাম্বার যদি এরকম তোমার হচ্ছে মতামত চায় অথবা যথার্থতা উল্লেখ করতে বলে, তখনও তোমরা হচ্ছে প্রথম লাইনে একটু হিন্টস দিবা যে আমি পারি, তারপরে হচ্ছে 2-3 পৃষ্ঠা কি বর্ণনা করবা। যেখানে বলা হয়েছে সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির নানা রূপ রস গন্ধের, এরকম আছে না? তো আশা করি প্রিয় বন্ধুরা তোমরা খুব সুন্দরভাবে এটা আয়ত্ত করবা। তারপরে আমরা হচ্ছে তোমাদের ঘ নম্বর শেষে যেটা রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। কবিতায় উল্লেখিত এক সভ্যতার বিবর্তনে আরেক সভ্যতা কিভাবে হারিয়ে যায়। কবিও একদিনে পৃথিবী ছেড়ে চলে যাবেন, কিন্তু প্রকৃতি চিরকাল নিত্য নবীন রূপ নিয়ে প্রস্ফুটিত হয়ে যাবে। তো সভ্যতার বিবর্তনে প্রকৃতি থেমে থাকে না, উদ্দীপকেও এটা বলা হয়েছে। তো আশা করি প্রিয় বন্ধুরা বুঝতে পেরেছ। তো তারপরে দেখো একটা প্রশ্ন রয়েছে, লাল সবুজ আমার দেশ ভোরে সূর্য হাসে, মায়ের মতো দেশ যে আমার পদ্ম ডোবায় ভাসে, একতারাটা হাতে বাউল গানে গানে কেবল নাচে, সোনার দেশে স্বপ্ন বুকে শ্রমিক তাঁতি কৃষক বাঁচে। তো এটার দেখো প্রথমে বলা হয়েছে যাব আমি তোমার দেশে কবিতায় কে বেতস কেয়ার বনে আসার মতে। তো এটা উত্তর তোমাকে দেখা দিচ্ছি প্রিয় বন্ধুরা। এখানে বলা হয়েছে ক নম্বরে যাব আমি তোমার দেশে কবিতায় ডাহুক মেয়ে বেতস কেয়ার বনে আসর মাতায়। তাহলে কোন মেয়ে? ডাহুক মেয়ে বেতস কেয়ার বনে মাতায়। তো খ নম্বর দেখো যাব আমি তোমার দেশে কবিতায় কবি পল্লীগ্রামে গিয়ে পাখির মতো ডেকে গাছের সংখ্যা করে তুলবেন। তারপরে দেখো এখানে গ নম্বর বলা হয়েছে এই প্রশ্নের, এখানে বলা হয়েছে যে উদ্দীপকের প্রথম 2 চরণে যাব আমি তোমার দেশে কবিতায় পল্লী প্রকৃতির দিকটি সাদৃশ্য হয়েছে। তো তোমাদেরকে বললাম না যে তুমি প্রথম লাইনে একটু হিন্টস দিয়ে দিবা যারা খাতা দেখবে, যাতে তারা বুঝতে পারে যে না এটা ব্রিলিয়ান্ট, এটা হচ্ছে সঠিক অ্যান্সারই করবে। তো প্রিয় বন্ধুরা তোমাদের জন্য শেষের উত্তরটাও দিয়ে দিলাম গয়ের, এবং ঘর শুরুটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো গ তো দেখো এই তোমাদের এক লাইনে
উত্তরটা দিয়ে দিয়েছে। প্রথমে দেখো, উদ্দীপকটি কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ করেনি, মন্তব্যটি যুক্তিযুক্ত ও যথার্থ। তোমরা যদি এটা না দিয়ে সরাসরি শুরু করে দাও তাহলে কিন্তু শিক্ষক প্রথমেই বুঝতে পারবে না যে তুমি সঠিক লিখতেছো নাকি ভুল লিখতেছো। তারপরে দেখো, তোমাদের হচ্ছে ঘ নাম্বারের শেষে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ক্ষেতের ভিতর দিয়ে সরু সুতার মতো দীর্ঘ বাঁকা পথ চলে গিয়েছে, সেই পথে গায়ের মেয়ে কদমকলি ছড়িয়ে হেঁটে চলে। কবি পাড়ার দস্যি ছেলেদের সাথে খেলা করবেন, দিঘিতে সাঁতার কেটে রক্তকমল। বাহ, কি সুন্দর! তোমরা খুব সুন্দরভাবে এটা হচ্ছে আয়ত্ত করবা যাতে পরীক্ষায় সুন্দর করে লিখতে পারো। তারপর এখানে উদ্দীপকে দেখা যায় বিভিন্ন প্যারা করে লিখতে, যে যাব আমি তোমার দেশে কবিতা ও উদ্দীপকটি পর্যালোচনা করে দেখা যায় যাব আমি তোমার দেশে কবিতায় কবি পল্লী দুলালের সাথে পল্লী গ্রামেও বেড়াতে যেতে চেয়েছিলেন, সেখানে প্রকৃতি ও জীবনের মেলাবন্ধন লক্ষ্য করা যায়। তো আশা করি প্রিয় বন্ধুরা তোমরা খুব সুন্দরভাবে এটা উঠিয়ে নিয়েছো। তো তারপরে পল্লী সাহিত্য থেকে একটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে যে শহুরে লোকের কাছে পানাগাঁয়ের জীবন এক অজানা রাজ্য। তো কেন? তো তোমাদের বিবেচনায় আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এটার সাথে অ্যাড করেছি, আমরা আলাদা ভিডিও বানাইনি, যাতে তোমরা এক ভিডিওতে উপকৃত হও, এটা তোমরা ভালোভাবে দেখে নিবা। তো আমি যদি চাইতাম তোমাদের জন্য আলাদা ভিডিও বানিতেও কিন্তু অনেক সময় নষ্ট করতে পারতাম। তো তোমরা যারা ভাইয়ের ভিডিওটা এখন দেখছো, যারা এখনও হচ্ছে আমাদের সাপোর্ট করোনি, সবাই হচ্ছে সাপোর্ট করো, তোমাদের জন্য এত কষ্ট করে বানাই। তো তোমরা যদি একটু সাপোর্ট করো, একটু কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু ভালো লাগে, ভিডিও বানাতে ভালো লাগে। তো এই প্রশ্নটাও তোমরা খুব ভালোভাবে দেখে নাও। তারপরে তোমাদের হচ্ছে এই পৃথিবীতে আমি ইসলামের বাহন সত্যের প্রচারক, এই সংক্ষিপ্ত প্রশ্নটাও দিয়েছি। তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে সুন্দর করে লিখে নিতে পারো, অথবা স্ক্রিনশট নিতে পারো, ভিডিওর শেষে তোমরা হচ্ছে খাতায় লিখে নিলা, তাহলে আশা করি আরও ভালো হবে। তো দেখো এখানে হচ্ছে খুব সুন্দরভাবে এটা কয়েক লাইনের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নটা দেওয়া হয়েছে। তো চলো এর পরের প্রশ্ন তোমাদেরকে দেখাই। এখানে বলা হয়েছে সুমহান প্রতিশোধ বলতে মূলত কী বোঝানো হয়েছে? মূলত বোঝানো হয়েছে অত্যাচার, জুলুম, নিপীড়নের জবাবে সহিংসতা পরিহার করে ভালো ব্যবহার ও মনুষ্যত্বের আদর্শ প্রতিষ্ঠার কথা বোঝানো হয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানবতা, সেটা এর গুণ তোমরা এখানে লিখে দিবা শেষে। তারপর দেখো প্রিয় বন্ধুরা, এখানে বলা হয়েছে চর্মরোগের অব্যর্থ মহা ওষুধ বলতে কী বোঝানো হয়েছে? তো এটা এক কথায় তোমরা উত্তর দিতে পারো, যখন নিম গাছ অতি উপকারী একটি বৃক্ষ, এর বাকল পাতা বিভিন্ন ধরনের চর্মরোগের প্রতিকার করে। এটা খুবই কিউট একটা প্রশ্ন, কিউট একটা উত্তর, খুব ছোটোতে হয়ে গিয়েছে। তারপরে দেখো তোমাদেরকে হচ্ছে পরের উত্তরটা দেখাই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আমিরুল মুমিনিন বলা হয়? আমিরুল মুমিনিন অর্থ কি? বিশ্বাসীদের নেতা। তো তোমরা যদি প্রথমেই এই উত্তরটা দিয়ে দাও, তারপরে যদি 2 লাইনও লেখো, তো আমি তো আশা করি যে তোমাদের হয়তো ফুল মার্কই দিয়ে দিবে, কারণ এর যে মূল ব্যাখ্যাটা তুমি সেটা প্রথম লাইনে দিয়ে দিয়েছো। তো এটা সুন্দরভাবে তোমরা লিখে নিয়ে ভালোভাবে পড়বা। তারপরে দেখো, নাম না জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে ভেসে, এটা তোমাদের হচ্ছে বুঝিয়ে লিখতে বলা হয়েছে। যে তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝিয়ে নিবা। গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা ফুলের ঘ্রাণ গ্রামীণ পথচারীকে মুগ্ধ করে। কবি এখানে সে কথাই বলেছেন। গ্রাম বাংলার পথে প্রান্তরে নানা রকম ফুল ফোটে না, এই ফুলগুলো অখ্যাত হলেও এর সুবাস মানুষের হৃদয় কাড়ে। কত সুন্দরভাবে এটা বলেছে। তো চলো তারপরে দেখা যাক। এখানে বলা হয়েছে সেই দিন এই মাঠ স্তম্ভ হবে না কো, কেন? বুঝিয়ে লেখো। এটা হচ্ছে আর একটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। আশা করি তোমরা খুব সুন্দরভাবে খাতায় উঠে নিয়ে তোমরা হচ্ছে ভালোভাবে পড়লে, কমন পেলে ভালোভাবে অ্যান্সার করতে পারবে আশা করি। তো এই জন্যই বলি যে সবসময় আমাদের সাথে থাকো, সালমানস ক্লিপের সাথেই থাকো, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারো। দেখো এখানে কত সুন্দরভাবে এটা বলা হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন। মানুষের মৃত্যুর কথাও এখানে বলা হয়েছে। তো তারপরে দেখো তোমাদের হচ্ছে উনুনে শূন্যহারি চড়াইয়া কাঁদিয়া অকলে যায়, এখানে কবি কার কথা এবং কেন বলেছেন সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে দক্ষিণী মাতার ক্ষুধার্ত সন্তানদের ভোলাতে শূন্যহারি উনুনে বসিয়ে অঝরে ধারায় কান্না করতে থাকেন, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আশা করি এটাও তোমাদের ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও এখানে একটু রয়ে গিয়েছে, যেমন শিশু খাবারের অভাবে কাছে অসহায় দক্ষিণী মা সন্তানদের কষ্টে লাঘব করার জন্য তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য শূন্যহারি নাড়াচাড়া করছেন যেন তারা ঘুমিয়ে পড়ে। অভাবের কষ্টে দক্ষিণী জননী অকুলে চেয়ে কাঁদতে থাকেন। আশা করি তোমরা এই সংক্ষিপ্ত উত্তরটা ভালোভাবে বুঝতে পেরেছ। তো চলো পরবর্তী প্রশ্ন তোমাদেরকে দেখা যাক। যাব আমি তোমার দেশে, ড নম্বর, এটা সংক্ষিপ্ত প্রশ্ন। তো গ্রামের ডাহুক মেয়েরা কেমন করে
আসর মাতিয়ে রাখে, এটাকে এখানে সম্পূর্ণ উত্তর দেওয়া হয়েছে। আশা করি তোমরা সম্পূর্ণ ভালোভাবেই বুঝতে পারছো। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে দেখো তোমাদের শেষ প্রশ্ন, নাম না জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে ভেসে। আশা করি তোমাদের এই উত্তরগুলো অনেক উপকৃত হয়েছো তোমরা। যারা একটু হলেও উপকৃত হয়েছো তারাই ভাইয়াকে একটু সাবস্ক্রাইব করে আমাদের হচ্ছে সাপোর্ট করে যাবো সবসময়। তো প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সালমানস ক্লিপের সাথেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।